সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। আজকের অতিথি ডাক্তার এস.এম.জি. সাকলায়েন। ডাক্তার এস.এম.জি. সাকলায়েন 1979 সালে রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2004 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর কার্ডিওভাস্কুলার সার্জারি বিষয়ে MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাস্কুলার সার্জারি বিভাগের বিভাগীয় ভাস্কুলার বিশেষজ্ঞ সার্জন হিসেবে কর্মরত আছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। এই যেটি বলছিলাম যে ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা, এটি কি শুরুতেই জানতে চাইবো। এক কথায় বলতে গেলে এটি একটি রোগ যেটি পায়ের রক্তনালী, যেটি আমরা উপরের দিকে রক্তনালী বলি, পায়ের উপরের দিকে শিরা বলি আমরা, শিরার মধ্যে আক্রান্ত হয় অনেকের ক্ষেত্রে, তখন সেই রক্তনালীগুলো আঁকাবাঁকা হয়ে যায়। তো এক কথায় বলতে গেলে আঁকাবাঁকা শিরা বিশেষ করে পায়ে হয়, হাতে পেটে সব জায়গায় হতে পারে, তখন সেটিকে আমরা ভেরিকোজ ভেইন বলি। আসলে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামে একটি মেডিকেল টার্ম আছে, সেটিরই একটি রূপান্তর হচ্ছে ভেরিকোজ ভেইন। প্রথম কথা হচ্ছে এটি একটি রোগ, তবে অনেকেই জানে না যে এটি আদৌ রোগ কিনা এবং রোগ হয়ে গেলে কার কাছে যেতে হবে এটি জানে না। এক কথায় বলতে গেলে ডেফিনেটলি এটি একটি রক্তনালী রোগ। তাহলে কার কাছে যেতে হবে সেটাই যদি আমি জানতে চাই শুরুতে। শেষের কথাটা শুরুতেই বলে দিচ্ছি। আসলে ভেরিকোজ ভেইন মানে শিরা, শিরা মানেই তো আসলে রক্তনালী। রক্তনালীকে যদি আমরা কনভার্ট করি ভাস্কুলার রিলেটেড, তার মানে একজন ভাস্কুলার সার্জনের কাছে যাওয়াটাই শ্রেয়। এবং আমাদের দেশে প্রচুর সংখ্যক, বলবো না, তবে বেশ কিছু সংখ্যক ভাস্কুলার সার্জন ইতিমধ্যেই তৈরি হয়ে গেছেন যারা এই রোগটিকে নিয়ে কাজ করছেন। আচ্ছা, চমৎকার একটি বিষয়, এবং এই বিষয়টা বা এই মেসেজটা আমাদের দর্শকদের জন্য অবশ্যই জরুরি। এই যে ভেরিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা, কারণ কি, এই বিষয়টার পেছনের কারণগুলো একটু জানতে চাচ্ছি, কেন হচ্ছে? দেখুন, আমাদের শরীরে আসলে শিরা থাকে এবং শিরাগুলো দুই সারিতে অবস্থান করে, একটি হচ্ছে গভীরের দিকে, একটি হচ্ছে উপরের দিকে, অর্থাৎ স্কিনের ঠিক নিচেই এক ধরনের শিরা থাকে। তো কোনো কারণে, এটি অনেকগুলো কারণ থাকে, এই যে শিরাগুলোর মধ্যে ভাল্ব থাকে যেগুলো রক্তকে এক মুখে যেতে সহায়তা করে। এই ভাল্বগুলোতে কোনো যদি সমস্যা হয় অথবা শিরার গায়ের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, সেটি জন্মগত হতে পারে অথবা অন্য কোনো কারণ পরবর্তীতে হতে পারে। দুর্বল হয়ে গেলে তখন গভীর শিরার যে প্রেশারটা সেটি উপরের শিরার মধ্যে স্থানান্তরিত হয়। তখন উপরের শিরাগুলো তো আসলে খুব পাতলা থাকে, চিকন থাকে, ওই প্রেশারটা নিতে পারে না। নিতে না পারার প্রতিবাদটা হিসাবে সে এঁকে মেঁকে যায়, তখন আমরা এটাকে আঁকাবাঁকা শিরা বা ভেরিকোজ ভেইন বলি। আচ্ছা, আর উপসর্গ হিসেবে কিভাবে আসে, কি দেখে বোঝা যাবে যে তার এই আঁকাবাঁকা শিরা হয়েছে? একটা সময় আসলে এটিকে বলা হতো ট্রাফিক পুলিশের রোগ, এটিকে এখনো বলা হয়, অনেক বইয়ের মধ্যে এখনো আছে যে ট্রাফিক পুলিশ ডিজিজ। কারণ হচ্ছে যে হ্যাঁ, না, মূলত যেটা হয় যে ট্রাফিক পুলিশরা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। এখন কোনো মানুষ শুধু ট্রাফিক না, এখন তো অনেকেই অনেক কারণে দাঁড়িয়ে থাকতে হয়। আপনারা আছেন ডেন্টাল সার্জন হিসেবে, আপনাদের অনেকক্ষণ দাঁড়িয়ে রোগীর চিকিৎসা করতে হয়, অনেকে অপারেশন করেন দীর্ঘক্ষণ, অনেকে কাজ করে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের দাঁড়িয়ে থাকার কারণে পায়ের প্রেশারটা যখন বেড়ে যায় তখন এই রক্তনালীগুলো আঁকাবাঁকা দেখা যায়। এছাড়াও ধরেন অনেকের পায়ে আমরা ডিপ ভেইন থ্রম্বোসিস বলি, গভীর শিরায় ব্লক হতে পারে। প্রেগনেন্সির সময় অনেকের পায়ের রক্তনালীগুলো আঁকাবাঁকা হয়ে যেতে পারে। তো একটা উপসর্গ তো বোঝাই যাচ্ছে যে তার পায়ের রক্তনালীগুলো সাধারণ যেটাকে রগ বলে, রগগুলোকে আঁকাবাঁকা দেখা যাচ্ছে, একটা। দুই নম্বর হলো যে সে হাঁটতে গেলে মনে হবে যে ওই পাটা একটু ভারী ভারী লাগছে। অনেকের ক্ষেত্রে যখন জটিলতার দিকে যায় তখন এই পায়ের গোড়ালিতে কালো হয়ে যায়। অনেকে ইভেন স্কিনের ডাক্তারের কাছে দৌড়দৌড়ি করে বছরের পর বছর এখানে ওখানে চিকিৎসা করে, মনে করে তার পা কালো হয়ে গেছে, সঠিক চিকিৎসাটা পায় না। এবং একসময় দেখা যায় যে সেখান থেকে ব্লিডিং হতে পারে, সেখানে পায়ের গোড়ালির দিকে ঘা হতে পারে। এরকম অবস্থা নিয়ে প্রচুর সংখ্যক লোক আসে। ওই যে একটা বলছিলাম যে অনেকে জানি না যেটা তার রোগের কোনো একটা উপসর্গ বা রোগ, এটা একটা আর কি। আমরা কিন্তু জানি যে দেশে যেমন এই রোগীর সংখ্যা রয়েছে, প্রবাসী যারা আছে তাদের ক্ষেত্রেও এই রোগের সংখ্যা এটি তো খুবই অ্যালার্মিং, এবং অ্যালার্মিং বলবো এই কারণে যে আমাদের কাছে যে সমস্ত রোগীরা আসে সরকারি পর্যায়ে বা আমাদের প্রাইভেট ক্লিনিকগুলোতে আমাদের প্র্যাকটিসের সময় দেখা যায় যে মধ্যপ্রাচ্য থেকে প্রচুর সংখ্যক লোকেরা আসেন বা আমাদের প্রবাসীরা আসেন। এর কারণ মূলত তারা সেখানে অনেক ওজন নেয়ার কাজ করেন এবং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন। তো এখানে দেশে থাকতে তারা এটিকে গুরুত্ব না দিলেও অথবা তার রোগটা না থাকলেও ওখানে গিয়ে কিন্তু সেটি প্রকাশিত হয়। তখন কিন্তু তাদেরকে ডিসকোয়ালিফাইড করা হয় যে তোমরা এই রোগ থাকলে এই কাজ যোগ্য না, তোমরা হয় সুস্থ হয়ে আসো অথবা চলে যাও।
তখন তারা কিন্তু আমাদের কাছে আসে এবং মোটামুটি শতভাগ ক্ষেত্রে তারা কিন্তু সুস্থ হয়ে আবার তাদের কাজে ফেরত যেতে পারে, সেটি যদি জানে যে না আসলে কোথায় যেতে হবে। তো আপনারা তখন কি করেন যখন এই জাতীয় সমস্যা নিয়ে একজন রোগী আপনাদের কাছে আসে? প্রাথমিকভাবে আপনাদের করণীয় কি থাকে? এটি হলো যে আমাদের যখন প্রথম আমাদের কাছে আসে তখন আমরা আসলে পরীক্ষা করে আমরা তো দেখেই বুঝতে পারি যে তার কি প্রবলেমটা আছে, উপসর্গগুলো শুনে। পাশাপাশি আমরা কিছু পরীক্ষা করি, আমরা ডপলার পরীক্ষা বা ডুপ্লেক্স পরীক্ষা বলি। ডুপ্লেক্স করে আমরা আসলে দেখি যে তার গভীর শিরাটা ঠিক আছে কিনা, কারণ একটা শিরাকে আমার প্ল্যান থাকে আমি ফেলে দিব যেটা আঁকাবাঁকা, সেক্ষেত্রে আমার গভীর শিরাটা ভালো থাকা জরুরি, এটি আমরা দেখি। প্লাস হচ্ছে যে কোনো কারণ আছে কিনা সেটা আমরা খুঁজে বের করি। বের করার পর আমরা ডিসিশন নেই যে তার অপারেশন করা যাবে কি অপারেশন করা যাবে না। আমরা কয়েকটা উপদেশ দিই তাকে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বলি যে অপারেশনের চেয়েও এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। যদি প্রাথমিক পর্যায়ে থাকে আমরা তাকে বলি যে আপনি প্রতিদিন শোয়ার সময় আপনার পায়ের বিছানার দিকটাকে একটু উঁচুতে রাখবেন। উঁচু মানে এমন না যে বালিশে রাখবেন, পায়ের বিছানার দিকটা একটু উঁচু হতে হবে। দ্বিতীয় হলো যে আমরা তাকে বলি যে আপনি মানে বিছানাটাকে একটু উঁচু রাখতে হবে, কারণ বালিশে রাখলে পায়ে হাঁটুতে ব্যথা হবে, তখন এক রোগের জায়গায় আরেক রোগ শুরু হয়ে যাবে। দ্বিতীয় হলো আমরা তাকে বলি যে আপনি এক ধরনের মেডিকেটেড মোজা, মানে সাধারণ মোজা না, আমরা গ্র্যাজুয়েটেড কম্প্রেশন স্টকিং বলি, এটা একটি নির্দিষ্ট প্রেসারও আছে। ওই মোজাটা একদম থাই পর্যন্ত তার পরার সুযোগ থাকে। আমরা বলি যে আপনি যখন কাজে কর্মে যাবেন, হাঁটা চলা করবেন, ওইটা মোজা পরে আপনি ঘুরবেন, আপনার আর রহমতে এই রোগটা আর বাড়বে না বা এর থেকে খারাপের দিকে যাবে না। এই দুটো কথা আমরা তাকে বলি এবং বলি যে আপনি দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবেন না। সে এই নিয়মগুলো মানার পরও যদি দেখা যায় যে তার রোগটা এগিয়ে যাচ্ছে, তার মানে আপনারা কি শুরুতে শুধু এই নিয়মগুলো পালন করতেই বলেন নাকি সাথে মেডিকেশনটাও দেন? প্রাথমিক পর্যায়ে যদি আসে ডাইরেক্ট কোনো ঔষধ নাই, এটি হচ্ছে যে এই যে নিয়মটা মেনে চলা যাতে পায়ের প্রেসারটা কম থাকে। এখন সে যদি খারাপ অবস্থা নিয়ে আসে যে পা দিয়ে কালো হয়ে যাচ্ছে বা ঘা হয়ে যাচ্ছে, তখন আমাকে সেই ঘাটা শুকানোর ব্যবস্থা করতে হয়। পাশাপাশি আমরা যেটা করি যে তার একটা অপারেশনের জন্য সাজেশন দিই যে আপনি অপারেশন করে নিলে ধরে নেওয়া যায় যে আপনি প্রায় সুস্থ থাকবেন। আচ্ছা, তারপর অপারেশনটা করতে হবে এরকম সিলেক্ট করেন কিভাবে রোগীদের ক্ষেত্রে? এটা আমরা যে সিলেক্ট করি একটা হচ্ছে যে আমরা তাকে এই যে উপদেশগুলো দিলাম, মানার পরও দেখা যাচ্ছে তার রোগটি এগিয়ে চলছে, অথবা সে মনে করছে যে আমার এটা দেখতে সুন্দর লাগে না, আমার দেখলেই খারাপ লাগে, অথবা সে মনে করছে যে কর্মক্ষেত্রে যাবে, সে সেনাবাহিনীতে চাকরি নিবে বা সে দেশের বাইরে যাবে, তার তো এটি থাকলে সে যেতেই পারবে না, নিবে না, প্রতিরক্ষা মন্ত্র বাহিনীতে তাকে নিবে না। সেই ক্ষেত্রে আমরা তাকে অপারেশনে সাজেস্ট করি। অপারেশনের ক্ষেত্রে তো কনভেনশনাল অপারেশন একটা আছেই, প্লাস আমরা রিসেন্ট আমরা লেজার পদ্ধতি বাংলাদেশে চালু করেছি। আচ্ছা আচ্ছা, লেজারটা আমি যতদূর জানি এই ক্ষেত্রে লেজারটা আপনি আমাদের দেশে নিয়ে এসেছেন পায়োনিয়ার হিসেবে, কি রকম সাড়া পাচ্ছেন? এটি আসলে লেজারটা আসলে সারা পৃথিবীতেই এখন লেজার চলছে, পাশাপাশি একটা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন যেটা আরএফএ বলে সেটা কিন্তু চালু হয়েছে। লেজার বিষয়টা আসলে ইন্টারেস্টিং ছিল। দেশের বাইরে যখন আমরা যেটা শুনলাম যে তারা লেজার দিয়ে এই ইভেন্টটাকে করছে, কিন্তু আমাদের দেশে তখন চালু হয়নি। একটা লেজার মেশিনের দাম তখন মনে হয় আমাদের দেশে 3 কোটি টাকার মতো ছিল। তখন যেটি আমি উদ্যোগ নেই যে একজন লেজার বিশেষজ্ঞের সঙ্গে কথা বলি যে এইভাবে যদি আমরা দেশে চালু করি সম্ভব কিনা। উনি ভাস্কুলার সার্জন না, বাট লেজার বিশেষজ্ঞ। তখন আরেকজন ভাস্কুলার বিশেষজ্ঞ যার আন্ডারে আমি দীর্ঘদিন ধরে কাজ করি, ডাক্তার জি এম মকবুল হোসেন, ওনার সঙ্গে আমরা পরামর্শ করি এবং উনি খুব ভালোভাবে সায় দেন যে এটি সম্ভব। এরপর থেকে প্রায় আমরা শখানিক আমরা লেজার দিয়ে করেছি এখানে, এবং রেজাল্ট আল্লাহর মতে খুবই ভালো এবং দে আর ডুইং গুড। আচ্ছা, কনভেনশনাল যে অপারেশন সিস্টেমটা আর লেজারটা দুইটার মাঝামাঝি পার্থক্যটা কি, এবং রোগীরা আসলে কোনটার প্রতি বেশি ঝুঁকছে বলে মনে করেন আপনি? দেখুন, আমাদের দেশের কিন্তু সাধারণ মানুষের একটা টেন্ডেন্সি হচ্ছে যে অপারেশন থেকে কিভাবে বাঁচা যায়, তাদের প্রথম কাজই হচ্ছে অপারেশন থেকে একটু পলায়নপর ভাব। তো যদি লেজারের ক্ষেত্রে কিন্তু কোনো কাটাছেঁড়া নাই, একেবারেই কোনো ধরনের একটা সেলাই বা কোনো সুতার কোনো ব্যবহার নাই, আমরা টোটালি তাকে কিন্তু একবার কাটাছেঁড়া ছাড়াই সুস্থ করে দিতে পারছি। সাধারণভাবে মানুষের একটা আগ্রহ থাকে যে আমারটাও লেজার করব। কিছু কিছু রোগীর ক্ষেত্রে লেজার করা যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই করা যায়। একটাই সুবিধা যে তার কাটাছেঁড়া থাকছে না, এবং আরেকটা সুবিধা হচ্ছে যে 2 পা একসঙ্গে করা যাচ্ছে। 3 নম্বর যেটা সুবিধা হচ্ছে যে খরচ প্রায় কাছাকাছি, খুবই সামান্য পার্থক্য থাকে, বরং 2 পা যদি একসঙ্গে লেজার করা হয় নর্মালের থেকে তার খরচ আরো কম হয় এবং হাসপাতালে থাকারও প্রয়োজন নাই। সে কিন্তু লেজারটা করেই পরের দিন বা কিছুক্ষণ পরে সে বাড়ি চলে যেতে পারে এবং একটা দাগ মুক্ত থাকে, সে বাড়িতে যেতে পারে। অপারেশন মানে তো পায়ে দাগ, মনেও দাগ, লেজারের ক্ষেত্রে কিন্তু কোথাও আর দাগ থাকছে না, এই একটা সুবিধা আছে। আচ্ছা, চমৎকার বললেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম এবং জানতে পারলো আমাদের দর্শকরাও যে এই জাতীয় সমস্যা বা আঁকাবাঁকা শিরার মতো সমস্যাটা হলে কোথায় যাবে একজন ভাস্কুলার সার্জন, যে তাদের কাছে তাদের জন্য কতটা জরুরি। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, একই সঙ্গে এনটিভি এবং এনটিভির দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একটি জটিল সমস্যা ভ্যারিকোজ ভেইন বা আঁকাবাঁকা শিরা, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যে তথ্যগুলো জানলাম আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা দেখাবো গ্লুটসের থার্ড মুভমেন্টটা।
এটা যে জিনিসটা করবে আপনি গ্লুজের বাইরের সাইডটা ডেভেলপ করবে, মানে যেটা আপনার হিপসের যে বাইরের সাইডটা থাকে এই সাইডটা ডেভেলপ করবে। কারণ হিপস যদি আপনি গ্লুজ অথবা হিপসে যদি সামনের দিকে যদি বাড়ান আর যদি সাইড থেকে না বাড়ান তাহলে সামনের যে মুভমেন্টটা অথবা পিছন সাইড দিয়ে যদি স্ট্রেটলি যদি কেউ দেখে তাহলে শেপটা খুব একটা ভালো দেখা যাবে না। প্লাস আপনি যদি কোনো সুন্দর জামা কাপড়ও পরেন তাহলে এই জায়গাটা দেখবেন একটা হলো অবস্থায় হয়ে যাবে, থেকে যাবে। এবং এই সমস্যাটা ম্যাক্সিমাম যারা বডি বিল্ডিংয়ের সাথে ইনভলভ অথবা ওয়েট ট্রেনিংয়ের সাথে ইনভলভ তাদের এই সমস্যাটা সবসময় রয়ে যায়। কারণ তারা এক্সারসাইজ করতে গেলে গ্লুটসটা কেমনভাবে স্কুইজ করে যে গ্লুটসের মাসলটা ডেভেলপ তো হয় না, আর কন্ট্রাক্ট হয়ে যায় এবং জায়গাটা ছোট হয়ে যায় এবং দেখতে তখন খুবই খারাপ দেখা যায়। কারণ যদি আপনি কী পরিমাণ স্ট্রেংথ আছে, আপনি কী পরিমাণ হেলদি, এটা কিন্তু আপনি গ্লুটসের শেপটাকে দেখে কিন্তু আমরা বুঝবো। যদি গ্লুটসের শেপ যদি আপনি না থাকে, ঠিক না থাকে, তাহলে বুঝবো যে আপনি ওই পরিমাণ স্ট্রেংথও নেই, আপনি ওই পরিমাণ হেলদিও না। এখন দেখবেন যে গ্লুটসের সাইড মাসলটাকে আমরা কীভাবে ডেভেলপ করবো। ওকে, এখন যে জিনিসটা করবো আমি মেশিনে সামনাসামনি বসবো। এর আগে যে দেখেছিলাম থায়ের সামনে এবং পিছে, এখন যেটা দেখবো থায়ের সাইডে। ইয়েস, মুভমেন্ট। ওকে, যখন সে উঠাচ্ছে এটা হচ্ছে স্ট্রেচিং সাইড গ্লুটসে, এবং যখন দিস ইজ এ কন্ট্রাকশন অফ দ্য সাইড গ্লুটস। ওকে, গো আপ। এবং খেয়াল করবেন যতটুকু হিপসটা আপনি ওপেন করতে পারেন। ওপেন করার জন্য আপনার দরকার পড়লে আপনি ফিল করবেন যে লোয়ার ব্যাক থেকে আপনার হিপস মাসল থেকে ওপেন হয়ে যাচ্ছে, কখনো হ্যামস্ট্রিং থেকে ফিল করবেন না। যদি হ্যামস্ট্রিং থেকে যদি আপনি এই জিনিসটা করেন বা ফিল করেন তাহলে আপনার গ্লুটস থেকে প্রেশার পড়বে না, আপনার ফিল করতে হবে লোয়ার ব্যাক থেকে। ইয়েস, ওকে। এবং সেম সিস্টেমে যে জিনিসটা আমরা বলছি এইটারও কিন্তু আবার সেকেন্ডারি একটা থাকবে, এক্সারসাইজ থাকবে। কারণ এটা আপনি যেভাবে করলেন এটা যদি অপোজিটলি যদি আপনি আবার না করেন, ওয়ার্কআউট না করেন, তাহলে হিপসের ডেভেলপমেন্টটা প্রপারলি হবে না। এর জন্য আমরা ফোর্থ এক্সারসাইজটা আমরা কালকের প্রোগ্রামে দেখাবো যে কীভাবে জিনিসটা অ্যালাইনমেন্ট নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, দই কিন্তু আমাদের সবারই খুব প্রিয়। দইয়ের কি কি পুষ্টি গুণ রয়েছে চলুন শুনি একজন পুষ্টিবিদের কাছ থেকে। দই হচ্ছে খুব জনপ্রিয় একটি ফার্মেন্টেড মিল প্রোডাক্ট। দইকে আমরা সাধারণত আমাদের মেইন মিলের সাথে ডেজার্ট হিসেবে অথবা স্ন্যাক্স হিসেবেও কিন্তু আমরা খেয়ে থাকি। দই যে শুধুমাত্র আমাদের হজমে সহায়তা করে তা নয়, এটি আমাদের ত্বকের বিভিন্ন সমস্যা, হাড়ের সমস্যা এবং ছত্রাকের সংক্রমণজনিত বিভিন্ন সমস্যা দূর করতেও কিন্তু দই অনেক উপকারী একটি খাবার। দই হচ্ছে প্রোটিনের উৎকৃষ্ট একটি উৎস। এটিকে চাইলে আমরা লো ফ্যাট অথবা ফ্যাট ফ্রি করেও কিন্তু খেতে পারি। দইয়ের মধ্যে ল্যাকটোজ নামে খুব সামান্য পরিমাণে একটি ন্যাচারাল মিল্ক সুগার থাকে, তবে বাড়তি চিনি যোগ করেও কিন্তু এর ক্যালোরি পরিমাণ বাড়ানো যেতে পারে। তবে এই ধরনের মিষ্টি দই ছোট বাচ্চা অথবা যারা ওজন বৃদ্ধি করতে চায় তাদের জন্য এই মিষ্টি দই অনেক বেশি উপকারী। তবে যারা কার্ডিয়াক পেশেন্ট অথবা ডায়াবেটিক পেশেন্ট অথবা যারা ওজন কমাতে চায় তারা অবশ্যই টক দই অথবা কম মিষ্টির দই তাদেরকে খেতে হবে। দই যেহেতু একটি ফার্মেন্টেড মিল্ক প্রোডাক্ট, এতে একটি প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে। এই প্রোবায়োটিক ব্যাকটেরিয়া আমাদের ইমিউন সিস্টেমকে বাড়াতে সহায়তা করে, আমাদের কোলেস্টেরলকে কমায় এবং আমাদের দেহে যে বিভিন্ন ধরনের ভিটামিন রয়েছে সেগুলোকে শোষণে সহায়তা করে থাকে। এছাড়াও অ্যান্টিবায়োটিকের কারণে যে ডায়রিয়া হয়ে থাকে, এই দই এই ধরনের ডায়রিয়াকে প্রতিরোধ করতে খুব ভালোভাবেই সহায়তা করে। যাদের কনস্টিপেশনের সমস্যা রয়েছে তারা কিন্তু চাইলে তাদের এই প্রবলেমের জন্য দইটা প্রায় প্রতিদিনই কিন্তু অথবা যখন সমস্যা হয় তখন চাইলে কিন্তু খেতে পারে। যারা আইবিএসের পেশেন্ট অথবা ইরিটেবল বাউল সিনড্রোম যাদের রয়েছে অথবা ল্যাকটোজ ইনটলারেন্স যাদের রয়েছে তারা যদি দই খায় তাদের খুব সহজেই কিন্তু ল্যাকটোজের ডাইজেশন হতে পারে। অস্টিওপোরোসিস অথবা হাড়ের বিভিন্ন ক্ষয়রোগজনিত বিভিন্ন সমস্যা দূরকরণের ক্ষেত্রে দই খুব ভালো একটি পথ্য, কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। এছাড়াও যাদের খুব অস্বাভাবিক হাই ব্লাড প্রেশার রয়েছে অথবা যাদেরকে হাইপারটেনশন পেশেন্ট বলে থাকে তারাও কিন্তু চাইলে দই খেতে পারে, কেননা দই তাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে থাকে এবং এরা চাইলে প্রতিদিনই কিন্তু 1 কাপ করে টক দই অথবা কম মিষ্টির দই খেতে পারে। যারা দীর্ঘদিন যাবত জন্ডিসের সমস্যায় ভুগছেন অথবা যারা হেপাটাইটিসের পেশেন্ট তাদের জন্য কিন্তু দই খুব ভালো একটি খাবার। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা কিন্তু মিল্কের পরিবর্তে যদি দই খেতে পারেন এই ঘুমের সমস্যা কিন্তু তাদের দূর হতে পারে। সুতরাং একজন সুস্থ মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই 1 কাপ করে দই খাওয়া উচিত, যা থেকে আমরা প্রতিদিনের ক্যালসিয়াম এবং প্রোটিনের চাহিদা কিছুটা হলেও পূরণ করতে পারব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আঁশযুক্ত শাকসবজি বেশি বেশি খাবেন এবং প্রতিদিন রাতে ঘুমানোর আগে 1 গ্লাস ইসবগোলের ভুসির শরবত পান করবেন।
স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, 7তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: শিশুদের যে কিডনি থেকে যে নালী আসে সেখানে জন্মগতভাবে সরু হতে পারে, একটা কিডনি অনুপস্থিত থাকতে পারে। দেখা যায় অনেক সময় যে প্রস্রাব করার সময় যে নালীতে বেরিয়ে আসে, যেটা মূত্রনালী বলা হয়, সেখানে এক ধরনের পর্দা থাকে যেটা পস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ বলা হয়, সেগুলো থাকে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।